সময়ের কাঁটা পেরিয়ে পার হয়েছে 2টো দিন। চৌধুরী বাড়িতে যেন খুশির আমেজ তৈরি হয়েছে। তীরা চৌধুরীকে বাসায় আনা হয়েছে। তীরা চৌধুরী আগের থেকে কিছুটা সুস্থ হওয়ায় এক প্রকার জোর করেই বাসায় এসেছে আজ উনি। যদিও ডক্টর মানা করেছে, তবুও তীরা চৌধুরী জেদের কাছে হার মেনে বাসায় নিয়ে এসেছে। সাথে অবশ্য ডক্টর মিহি আছে। তাছাড়া মিজান বাড়ির প্রায় সকলে এখানেই উপস্থিত। নাজমা চৌধুরী জোড়াজুড়িতে 2টো দিন থাকবে ওনারা। হৃদিতা সবার জন্য চা করে নিয়ে এসেছে। একে একে সবাইকে দিতেই সদর দরজা দিয়ে প্রবেশ করলো তীব্র। বসার ঘরে এত হট্টগোল দেখে এক পলক সেদিকে তাকাতেই দৃষ্টি গিয়ে আটকালো বউয়ের ওপর ম্যাজেন্টা কালারের সুতির 3 পিস পরনে, মাথায় ওড়না দেওয়া। ওড়নার ফাঁক দিয়ে সামনের ছোট্ট ছোট্ট চুলগুলো উকিঝুঁকি দিচ্ছে। হৃদি ব্যস্ত হাতে বারবার ছোট্ট ছোট্ট চুলগুলো সরালেও তারা আবারও বেরিয়ে আসছে। হৃদিতা এতে বিরক্ত হলেও মুখে তার মিষ্টি হাসি। তীব্র হৃদিকে পর্যবেক্ষণ করার মাঝেই আরিফ মিজানের চোখ গেল দরজার দিকে। আরিফ মিজান তীব্রকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বলছি চৌধুরী সাহেব, আসুন টেস্ট করুন আপনার বইয়ের হাতের চা, এক্কেরে ঝাক্কাস। তীব্র হৃদিতার দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে। সকাল থেকে বউয়ের খোঁজ পাচ্ছে না। সে বউয়ের অভাবে মরছে, আর এই বউ তাকে রেখে সবার জন্য চা বানাচ্ছে। তীব্র হৃদিতার দিকে দৃষ্টি রেখেই আরিফ মিজানের উদ্দেশ্যে বলল, বয়স বেড়েছে আপনার মিজান মিয়া, চা মিষ্টি কম খান, মিষ্টি বেশি শরীরের জন্য ভালো না। আরিফ মিজান তীব্রর দৃষ্টি লক্ষ্য করে হাসলেন। কথা ওনার উদ্দেশ্যে বললেও তীব্রর ত্রিজোক দৃষ্টি যে বউয়ের ওপর ঘুরছে এতে কোনো সন্দেহ নেই। তীব্রর নানু খোঁচা মেরে বললেন, কি আর করবো চৌধুরী সাহেব, আজকাল মিষ্টির অভাবে ভুগছি। আমার তো আর আপনার মতো কপাল নেই। তীব্র হৃদিতার থেকে চোখ ফিরিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, তাহলে তো একটা ডেটের ব্যবস্থা করতেই হয়। আরিফ মিজান চায়ে চুমুক বসিয়ে বললেন, কিসের আর ডেট, বুড়ি গেছে আমাকে ফেলে, কিন্তু দিয়ে গেছে একটা নাতবধূ। ডেটে এখন নাতবউয়ের হাতের 1 কাপ চাই যথেষ্ট। আহা, মন প্রাণ জুড়িয়ে গেল। তীব্র বিরক্ত হলো। বালের একটা বউ তার, সবার জন্য সময় থাকে তার, সে ছাড়া। ও রিয়েলি? তা মিস্টার তীব্র চৌধুরী, এবার আমার মন প্রাণ জোরানোর ব্যবস্থা করুন, নয়তো সকালের পরে ঘুম থেকে বের হওয়ার মতো অবস্থায় থাকবেন না। হৃদিতা ফ্যালফ্যাল করে এদের কথা শুনলেও লাস্টের কথা শুনে লজ্জায় মাথা নিচু করে নিল। মনে মনে তীব্রকে অসভ্য অবশ্য বলতে ভুলল না। লোকটা মারাত্মক ঠোঁট কাটাচ্ছি। অভিক তীব্র কথায় এক পলক হৃদিতার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে চোখটা বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল কলেজের প্রথম দিন তার হাত ধরাটা। ভীতু ভীতু চেহারার মায়াবী কন্যা অভিকের নরম হাত দিয়ে সেদিন শক্ত করে ধরেছিল তার হাতটি, একটু ভরসার আশায়। কি যে মায়া সেই চাহনিতে, অভিক আজও তা ভোলেনি। অভিকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। না চাইতেই চোখটা গিয়ে আটকালো হৃদিতার দিকে। মেয়েটা লজ্জায় কেমন লাল হয়ে আছে, এটা দেখে কোথাও তো জ্বলছে। হ্যাঁ, খুব জ্বলছে। বুকের মাঝে চিনচিনে তীক্ষ্ণ ব্যথায় জ্বলে ছারখার হয়ে যাচ্ছে অভিকের। এই ব্যথা কারো ব্যাখ্যা করা সম্ভব না, শুধু অনুভব করা যায়। অভিক আবারও চোখ জোড়া বন্ধ করে বিড়বিড়ালো, আমার হলে খুব বেশি ক্ষতি হতো কি? তোকে ডাকছে দাদু ভাই, তুই গিয়ে দেখ ওর কি লাগবে, আমি সবাইকে চা দিচ্ছি। নাজমা চৌধুরীর কথায় হৃদিতা আর এদিক ওদিক না তাকিয়ে গটগট পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। এখানে থাকলে বেচারি লজ্জায় অ্যাটাক না করে বসে। হৃদিতাকে গটগট পায়ে সিঁড়ি বেয়ে ওপরে যেতেই আরিফ মিজান হো হো করে হেসে উঠলেন। তীব্রর লাগামহীন কথায় কেউ কেউ তো লজ্জা পেয়ে মুখ টিপে হাসছে, আবার কেউ অবাক দৃষ্টিতে চেয়ে আছে। হৃদিতার রুমের দরজা খুলে প্রবেশ করতেই দেখল তীব্র খালি গায়ে শুধু ব্ল্যাক প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। হৃদিতা দ্রুত বুক নিয়ে তীব্রর কাছাকাছি এসে দাঁড়াতেই তীব্র ভ্রু কুঁচকে তাকালো হৃদিতার দিকে। হৃদিতাকে এভাবে লজ্জা পেতে দেখে হ্যাঁচকা টেনে তীব্রর কাছে আনতেই হৃদিতা চোখ মুখ খিচে বলল, খুব অসভ্য আপনি তীব্র। তীব্র হৃদিতাকে ঝট করে পেছনে ঘুরিয়ে খোপা করা চুলগুলো ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডোবাতে ডোবাতেই বলল, আপনি আশেপাশে থাকলে সভ্য হতে ইচ্ছে করে না বউ। হৃদিতা তীব্রর কাণ্ডে নিজেকে ছাড়াতে চাইলে তীব্র আরও শক্ত করে চেপে ধরে বলল,
কাল থেকে একবারও আমার কাছে আসেননি। ওয়াই? হৃদিতা অবাক হয়ে বলল, আসেনি মানে কি? সকালে তো ঘুম থেকে উঠে এখানে এলাম। এরপর আপনি ছিলেন কোথায়? আপনার ফোন কোথায়? হৃদিতা আমতা আমতা করেই বলল, আসলে মনে নেই। আজ ফোন মনে নেই, কাল আমাকেও মনে থাকবে না। আম রাইট মিসেস তীব্র? এভাবে বলছেন কেন? সরি। সরিতে কাজ হবে না। তো কি করব? ইউ নো বেটার। বলেই তীব্র হৃদিতাকে ছেড়ে ওয়াশরুমে ঢুকে গেল। এই বউ আজকাল একদম তার আশেপাশে থাকছে না। সবাই যেন তার বউয়ের ওপর ভাগ বসিয়েছে। ছ্যা, বারোর একটা বউ, শান্তি নেই। ধুর। একটু পর তীব্র ওয়াশরুম থেকে বের হয়ে দেখল হৃদিতা সোফায় বসে তার ফোনে কিছু একটা করছে। তীব্র ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে বলল, খিদে পেয়েছে। এত তাড়াতাড়ি? দুপুরে খাইনি। দুপুরে খাইনি শুনে হৃদিতা খারাপ লাগলো। খাননি কেন? খাইয়ে কে দিত? আপনার হাত তো ঠিক আছে এখন। তীব্র বিরক্ত হয়ে বলল। আমার হাতে আমার খেতে ভালো লাগেনি, তাই খাইনি। হৃদিতা দীর্ঘশ্বাস ফেলে হতাশ হয়ে বলল, আমি খাবার নিয়ে আসছি। আপনাকে যেতে হবে না, খাবার একটু পরে চলে আসবে। ঠিক আছে, এই নিন আপনার ফোন। কি করছিলেন ফোনে? আপনার হটনেসের বিবরণ দেখছিলাম। বাপরে, সেই। পিক দেখে কি করবেন ম্যাম? সামনাসামনি দেখেন। আম রেডি টু শো ইউ। হৃদিতা তীব্রর কথায় ভুরু কুঁচকে বলল, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কে চালায়? হঠাৎ এই প্রশ্ন? কেন, জানতে নেই বুঝি? সন্দেহ করছেন বুঝি? বউদের অধিকার আছে সন্দেহ করার, বলুন। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদিতাকে পর্যবেক্ষণ করে বলল, লাবিব, আপনার অ্যাকাউন্ট লাবিব ভাই চালায় কেন? এসব পোস্ট করার সময় আমার নাই। হুম, সময় নাই বললেই হলো। হাহ, বুঝি সবই বুঝি। কি বলছেন? এটা বুঝি যে আপনার প্রোফাইল পেজে পোস্ট তো হয় বিজনেস আর ডক্টরি বিষয়ক পোস্ট, তবে 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 মেয়েরা আপনার হট বডি, হ্যান্ডসাম, হটনেস, স্টাইল, ব্লু আইস দেখে যে কমেন্টগুলো করে সেগুলো কি আবার চকলেট বয়? হ্যাঁ, কখনো দেখিনি। বলুন তো কি কি কমেন্ট করেছে? হৃদিতা কটমট করে বলল, আমি কেন বলবো? কেন বলবেন না? বলবোটাই বা কেন? বলবেন নাই বা কেন? উফ, আমার ইচ্ছা। আপনার ইচ্ছে মতো বুঝি। হৃদিতা রেগে চেঁচিয়ে উঠল। হ্যাঁ তাই, আমার ইচ্ছা মতোই। হুট করে হৃদিকে এভাবে রাগে ফুঁসতে দেখে তীব্র কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। হয়েছে কি বউটার? হৃদিতা পেছনে ঘুরে রাগে ফুঁসতে থাকায় তীব্র হৃদিতাকে সামনে ঘোরাতেই দেখল হৃদিতা জোরে জোরে শ্বাস নিচ্ছে। চোখ জোড়া বন্ধ, চোখের কোনায় পানি জমে আছে। তীব্র হতভম্ব হয়ে গেল। হুট করে হৃদিতার কাদা ভাবালো তাকে। তীব্র হৃদিতাকে শান্ত করতে বলল, আরে আরে, আমার জান, কি হয়েছে পাখি? এই বউ পাখি, কাঁদছেন কেন আপনি? আরে বাবা, কি হয়েছে জান আমার? কাঁদছেন কেন? কি হয়েছে সোনা বউ? তীব্রর আদুরে কথায় হৃদির কান্না দ্বিগুণ হলো। এদিকে এভাবে হঠাৎ কান্না বাড়াতে তীব্র হতবাক হয়ে বলল, কাঁদছেন কেন? ও বউ, কাঁদছেন কেন? হৃদিতা কাঁদতে কাঁদতেই বলল। আমি আপনার বউ হব না। তীব্র আহাম্মক হয়ে বলল, তো কি হবে? আমি জানি না, আপনি ভালো না, আপনাকে আমার সহ্য হয় না। দূরে যান, আপনি দূরে যান বলছি। তীব্র কিছু না বুঝে হৃদিতার কান্না থামাতে বিরস মুখে হৃদিতাকে ছেড়ে সোফায় বসল। আপাতত তার মাথায় ঢুকছে না হৃদিতার আচরণ। এই তো ভালোই ছিল, হুট করে কি এমন হলো? এদিকে হৃদিতা গুনগুনিয়ে ঠিক 15 মিনিট কান্নার পর গিয়ে দাঁড়ালো তীব্রর সামনে। তীব্র এখনও কনফিউজড। সে তাকালো বউয়ের কান্নারত মুখটার দিকে। ইস, কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। তবে মুখে কিছুই বলল না। তীব্রকে কিছু বলতে না দেখে হৃদিতা রেগে বলল, কিছু বলছেন না কেন? কি বলবো? তাড়াতাড়ি শুয়ে পড়ুন। কি? শুয়ে পড়তে বললাম না? তীব্র হতভম্ব হয়ে বলল, ইয়ে, বিছানায় ঘুমাই। না, এখানেই। তীব্র হতাশ হয়ে সোফায় শুয়ে পড়তেই হৃদিতা ওড়না খুলে সাইডে রেখে তীব্র ঢিলে ঢালা টি শার্টের ভেতর নিজেকে ঢুকিয়ে নিল। তীব্র অবাক হয়ে হৃদিতার কাণ্ড দেখছে। পড়ে যাবার ভয়ে দুহাতে ছোট্ট শরীরটা নিজের সাথে ভালোভাবে জড়িয়ে ধরল তীব্র। হৃদিতা তীব্রর বুকে মুখ গুজে বলল, আমি এখানে থাকবো। তীব্র মৃদু হেসে বলল, ওকে, থাকুন। এটা আমার জায়গা। তীব্র সম্মতি স্বরূপ বলল। আপনারই। খানিকটা পর হৃদিতা মুখ বের করে বলল, চুমু খাবো আপনাকে।
তীব্র এবার হতবাক হতভম্ব হয়ে চেয়ে আছে হৃদিতার দিকে। এই মেয়ের হঠাৎ করেই কি হলো? নিজ ইচ্ছায় তাকে চুমু খেতে চাইছে, তাও লজ্জাবিহীন। তবে এসব আর ভাবল না তীব্র। আপাতত তার বউয়ের চুমু খাওয়ার আবদার ফেলতে ইচ্ছে করছে না। বই সমস্যা পরে দেখা যাবে। অ্যাট দিস মোমেন্ট চুমুর অফারটা মন্দ নয়। তীব্র হৃদিতাকে দেখে বাঁকা হেসে আঁকড়ে ধরল হৃদিতার নরম ঠোঁটজোড়া। মত্ত হলো রসালো ঠোঁটজোড়ায়। হৃদিতার হাত অজান্তেই পৌঁছে গেল তীব্রর চুলের ভাঁজে। তীব্রর মতো হৃদিতার ছোঁয়াও ভয়ঙ্কর, কাবু করে ফেলে মুহূর্তে। হৃদিতা তীব্রর সাথে তাল মেলাতে ব্যর্থ হলো। লোকটা একদম ডেসপারেট হয়ে ওঠে। এর মাঝেই দরজায় করাঘাতের শব্দ শুনে হৃদিতা নিজেকে ছড়াতে চাইলে তীব্র আরও শক্ত করে চেপে ধরল। হৃদিতা জোর করে নিজেকে ছাড়িয়ে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, আপনার খাবার এসেছে, ছাড়ুন। লাগবে না। লাগবে না মানে? এই না আপনার খিদে পেয়েছিল? তীব্র বাঁকা হেসে হৃদিতাকে উল্টো করে নিচে ফেলে বলল, ইয়াপ, খুব খিদে পেয়েছে। বিশ্বাস করুন, ইয়োর লিপস ভেরি ভেরি টেস্টি। এটা খেলেই চলবে আমার। প্লিজ একটু সহ্য করে নিন, ক্ষুধা মেটেনি আমার। হৃদিতা ফ্যালফ্যাল করে চেয়ে কিছু বলার আগে তীব্র ডেসপারেট হয়ে আবারও আঁকড়ে ধরল হৃদিতার ঠোঁটজোড়া। হৃদিতার চেষ্টা করেও তীব্র থেকে নিজেকে আর সরাতে পারল না। রাত বাজে 2:30। হৃদিতা ওয়াশরুম থেকে গোসল করে বের হয়ে তীব্রকে রুমে না দেখে অবাক হলো। ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভেজা তোয়ালে চুল থেকে খুলতেই ঝরঝরিয়ে তা কোমর থেকে নিচে নেমে এলো। আয়নায় দাঁড়াতেই অবাক হলো, তার গলা, বুক আর ঠোঁটের কি অবস্থা। হৃদিতা তীব্রকে বকতে বকতে দরজা খুলে নিচে নেমে এলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো কিচেন থেকে আওয়াজ আসছে। হৃদিতা সেদিকে গিয়ে দেখলো তীব্র মনোযোগ দিয়ে পেঁয়াজ কাটছে রান্নার জন্য। হৃদিতা মুচকি হেসে পেছন থেকে তীব্রকে জড়িয়ে ধরে বলল, কি করছেন? তোমার জন্য নুডলস রান্না করছে। কিভাবে জানলেন ক্ষুধা পেয়েছে আমার? আপনার এনার্জি লেভেল দেখে। হৃদিতা তীব্রর পিঠে কামড় বসাতেই তীব্র শব্দ করে উঠে বলল, কামড়াকামড়ি খেলা শুরু করতে চাইছেন নাকি আবারও? আপনি খুব অসভ্য। আপনার সাথে সভ্য হওয়ার ইচ্ছাও নেই বউ। আপনি তোমরা এই সময় কিচেনে কি করছো? রূপালীর কথায় হৃদিতা চমকে উঠে তীব্র থেকে দূরে সরতে চাইলে তীব্র হৃদির হাত চেপে ধরেই বলল, কিচেনে মানুষ কি করে এই সময়? এই সময় খিদে পেয়েছে তাই। হৃদিতা তীব্রর এমন কড়া গলার রসকসহীন কথা শুনে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, খাটাস একটা। সুন্দর মিষ্টি স্বরে কথা আসে না? না, রূপালী আপুর সাথে সুন্দর করে কথা বলেই তো হয়। রূপালী কিছুটা এগিয়ে এসে বলল, কি খাবে বলো, আমি বানিয়ে দিচ্ছি। নো নিড। রূপালী তবুও জোর করে বলল। আমি বানিয়ে দিই। রূপালী আরও একটু এগিয়ে আসতেই হৃদিতা জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। তীব্র বিরক্ত হলো যেন। ছোটাছুটি কেন করছেন? স্থির হয়ে দাঁড়ান। তীব্রর কথায় রূপালীর পা জোড়া থেমে গেল। তীব্রর পেছনে সদ্য গসল করা হৃদিতার ভেজা চুল দেখে বুকের পাশের পুরনো আঘাতটা নড়া দিয়ে উঠল রূপালীর। এমন একটা দিন তো তার আসার কথা ছিল। হৃদিতার কথায় ঘোর কাটল রূপালীর। আপু, আপনার কিছু লাগবে? পানি নিতে এসেছিলাম। হৃদিতা ফ্রিজ থেকে পানির বোতল বের করে দিল। রূপালী সেটা হাতে নিয়ে বলল, তুমি আছো, আমি জানতাম না। হৃদিতা কিছু বলল না, শুধু একটু হাসল। রূপালীও মলিন হেসে রুমের দিকে অগ্রসর হলো। যেতে যেতে বিড়বিড় করে বলল, তীব্র আমার নয়, সে আমার কোনো দিনই ছিলই না। তবু মন মানতে চায় না শখের পুরুষটা আমার নয়। নিয়তির কি নির্মম পরিহাস, মেনে নিয়েও কেন যেন মনটা মানতে চায় না। চারদিকে পাখির কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। ভোরের স্নিগ্ধ বাতাসে আলাদা একটা ভালো লাগা কাজ করে। মনে হয় নীরব কোনো শান্ত পরিবেশে প্রকৃতি বিলাস। হৃদিতা ফজরের নামাজ আদায় করে তীরাকে দেখার উদ্দেশ্যে রুমে গিয়ে দেখল তীরা চৌধুরী জেগে আছেন, নামাজ আদায় করে তাজবি গুনছেন। তীরা চৌধুরী হৃদিতাকে দেখে বিস্তর হেসে বললেন, এত দ্রুত উঠেছিস কেন? হৃদিতা মিষ্টি হেসে বলল, ফজরের নামাজ আদায় করতে। নামাজ পড়ে ঘুমিয়ে পড়তি, এখনো অনেক সময় আছে। তুমিও তো জেগে আছো। তীরা চৌধুরী হাসলেন। ঘুম আজকাল তার চোখে ধরা দেয় না। ঘুমও আজ বুঝিয়ে দেয়, সেও আমাকে একা করে দিয়েছে। তীরা চৌধুরী হৃদিতার হিজাবে মোড়ানো মুখখানার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, রেদি, হুম, তোকে কিছু বলার আছে।
বলো না আম্মু, কি বলবে? কিছু খেতে ইচ্ছে করছে, বানিয়ে দেবো আমি। তীরা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন। না, এদিকে আয়, আমার কাছে এসে বস। হৃদিতা তীরার কাছে বসতেই তীরা চৌধুরী হৃদিতার হাত দুটো শক্ত করে ধরতে চেয়েও পারল না। শরীরের শক্তি একদম শেষ প্রান্তে এসে গেছে। তীরা আলতো করে হৃদির হাত ধরে বললেন। আমাকে ঘৃণা করিস না রিধি। হৃদিতা অবাক হয়ে বলল। এসব কি বলছো? তোমাকে কেন? আমাকে বলতে দে রিধি, আজ তোকে কিছু সত্য কথা বলবো। কথাগুলো শোনার পর হয়তো তুই আমাকে ঘৃণাই করবি। আমি কতবার যে বলতে চেয়েছি কিন্তু পারিনি, কারণ আমি চাইনি তুইও আমাকে সবার মতো ঘৃণা কর। সকাল প্রায় 7:10 হৃদিতা তীরা চৌধুরীকে হুইল চেয়ারে বসিয়ে বাগানে নিয়ে এসেছে। মূলত তীরার মাইন্ড ফ্রেশ করার জন্য। সকালের আবহাওয়াই ভালো, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, রাতে বৃষ্টি হওয়ায় আবহাওয়া বেশ সুন্দর। তাই হৃদিতা তীরা চৌধুরীকে বাগানে নিয়ে এসেছে। বিশাল এই চৌধুরী বাগানটাও বিশাল বড়। সবুজ ঘাসের ওপর বৃষ্টির ফোঁটা যেন ভোরে শিশির বিন্দুর মতো জমে আছে। আর হৃদিতা খালি পায়ে সেই ঘাসের ওপর হাঁটছে। নরম ঘাসে পায়ের তালায় সুরসুরি লাগতেই হৃদিতা খিলখিলিয়ে হেসে উঠল। তীরা চৌধুরী মুগ্ধ হয়ে সেই হাসির পানে চেয়ে আছে। হৃদিতার দিকে তাকিয়ে থেকেই তীরা চৌধুরী বিড়বিড় করে বললেন। মেয়েটা কোন মাটি দিয়ে তৈরি? এত কিছু জানার পরেও তার চোখে আমার জন্য বিন্দু মাত্র ঘৃণা দেখলাম না। তীরা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। আজকাল সে হাঁপিয়ে ওঠে, মস্তিষ্ক শূন্য লাগে। এই শরীর এই রূপ নিয়ে কতই না বড়াই অহংকার করেছে, আর আজ এই শরীর রূপ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তীরা চৌধুরী ক্লান্ত নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বললেন। তোর সময় শেষ তীরা, তুই শেষ, তোর সব অহংকার শেষ। এরপর হৃদয় দিকে তাকিয়ে মলিন মুখে বললেন। আচ্ছা, এই ফুলটা আমার জীবনে আগে এলো না কেন? কেন এই ফুলটাকে আমি কাটা ভেবে সারা জীবন উপড়ে ফেলতে চেয়েছি? হে আল্লাহ, বোঝ যখন দিলেন একটু আগে কেন দিলেন না? আমার তো এখন খুব বাঁচতে ইচ্ছে করছে, ওই মিষ্টি মেয়েটার মা হয়ে বাঁচতে ইচ্ছে করছে। আম্মু। তীরা চৌধুরী হৃদিতার কথায় উত্তর করলেন। বল। তুমিও মাটিতে পা দাও, দেখবে ঘাস তোমার পায়ের তালুতে সুরসুরি দেবে। হৃদিতার বাচ্চামা কথায় তীরা চৌধুরী হাসল। সম্মতি দিয়ে তীরা চৌধুরী পা নিচে রাখতেই শিশির বিন্দু ছুঁয়ে গেল পা জোড়ায়। মজা না আম্মু? বেশ ভালো লাগছে, খুব মজা। হ্যাঁ, খুব মজা। তীরা চৌধুরী হৃদিতা দুজনেই হেসে উঠল। তীরা চৌধুরী নিজে হাঁটার চেষ্টা করে একটু একটু করে হাঁটতে লাগলেন। হৃদিতা একটু দূরে একটা খরগোশের সাথে খড়ছুটি করছে। তীরা চৌধুরী হাঁটার মাঝেই কয়েক কদম হেঁটেই হাঁপিয়ে উঠলেন। মাথা ঘুরে উঠতেই ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যেতে নিলেই কেউ তীরা চৌধুরীকে ধরে ফেলল। চেয়ারে বসিয়ে মুখের সামনে পানি ধরতেই তীরা চৌধুরী তাকালো তার দিকে, আর তাকাতেই হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তার কাছে কল্পনা লাগছে এটা তীব্র। তীব্র ওনার সামনে তীব্র বসে আছে। ততক্ষণে হৃদিতাও দৌড়ে এসেছে ওদের সামনে। তীব্রকে দেখে সেও অবাক। তীব্র সার্ভেন্টদের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল। What the hell is this? ধ্যানখান কোথা থেকে আপনাদের? এক্ষুনি যদি পড়ে যেত। হ্যাঁ, কি করতে রাখা হচ্ছে আপনাদের এখানে? সার্ভেন্ট নার্স ভয়ে কুঁকড়ে গেছে। তীব্রর হুঙ্কারে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। I asked you something, damn it. হৃদিতা ফ্যালফ্যাল করে তাকিয়েছিল তীব্রর দিকে। তবে এমন হুঙ্কারে সে নিজেও কিছুটা চমকে উঠল। পরক্ষণে কিছু একটা ভেবে তীরা চৌধুরীর দিকে এগিয়ে জোরে জোরে কান্নার সুরে বলল। আম্মুর শরীর খারাপ করছে তীব্র, আম্মুকে নিয়ে চলুন এখান থেকে। তোমার কিছু হবে না আম্মু, আমরা আছি তো। হৃদিতার কথায় তীরা চৌধুরী হতভম্ব হয়ে তাকাতেই হৃদিতার চোখ টিপ মারল। তীরা চৌধুরী কিছু বলার আগে তীব্র ওনাকে কোলে তুলে হুইল চেয়ারে বসিয়ে দিল। তীরা চৌধুরী আবারও কিছু বলার ভাষা হারিয়ে ফেললেন। তীব্র ওনার কেয়ার করছে এটা তার বিশ্বাস হচ্ছে না। নাজমা চৌধুরী সহ সবাই তীব্রর হুঙ্কারে বেরিয়ে এসেছে ইতোমধ্যে। তীরা চৌধুরীকে নিয়ে তীব্র চিন্তিত মুখখানা দেখে তারাও অবাক হয়ে আছে। তীব্রর মামাতো বোন মিহি ছুটে এসে তীরা চৌধুরীর উদ্দেশ্যে বলল। আর ইউ ওকে ফপি? তীরা চৌধুরী মিহির কথায় কোনো ধ্যান নেই। সে এখনও অবাক হয়ে তাকিয়ে আছে তীব্রর দিকে। যে ছেলে তার সাথে দেখা হলেও মুখ ফিরিয়ে নেয়, সে আজ তার জন্য চিন্তা করছে। ওনার চিন্তা থেকেই কি এদের বকছে? ওনার চিন্তা থেকেই কি তবে ওনার কেয়ার করছে? তীরার ভাবনার মাঝেই তীব্র তীরা চৌধুরীর
হুইল চেয়ার ঠেলে বাসায় নিয়ে এসে মিহির উদ্দেশ্যে বলল। ডক্টর মিহি, আশা করছি আপনার পেশেন্টের আপনি যথেষ্ট খেয়াল রাখবেন। মিহি সম্মতি সূচক মাথা দোলাতেই তীব্র চলে যেতে নিলে হৃদিতা হকচকিয়ে তাড়াহুড়ো করে বলল, আরে আরে কই যাচ্ছেন? আম্মু অসুস্থ, আপনি আম্মুর সাথে থাকুন। দেখুন আম্মুকে আবার অসুস্থ লাগছে। শাট আপ, জাস্ট শাট আপ। নাটক করছেন আমার সাথে? খবরদার, ফালতু নাটক যদি শুরু করেছেন তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তীব্রর হুঙ্কারে হৃদিতা কেঁপে ওঠে। কিছু বলার আগে তীব্র রেগে বাড়ি থেকে বেরিয়ে যেতেই হৃদিতা তীব্রর পিছু পিছু ছুটল। ওদের ছোটাছুটি দেখে তীরা চৌধুরী মৃদু হাসলেন। আজ সে ভীষণ খুশি। তার নারী ছেঁড়া ধন তার কেয়ার করেছে। মরার আগে শুধু একবার যদি মা বলে ডাকত। তীব্র ভাইয়া তো খুব রেগে গেছে ফুপি। রাগে যদি রুদিকে মারে। আমি শুনেছি তীব্র ভাইয়ের রাগ ভয়ঙ্কর। তাছাড়া সেদিন হসপিটালে। মিহির কথায় তীরা চৌধুরী কিছু বলার আগে রূপালী মলিন হেসে মিহির উদ্দেশ্যে বলল, তীব্র চৌধুরীর রাগ যেমন ভয়ঙ্কর কুৎসিত, বউয়ের জন্য তার ভালোবাসাও তেমনি ভয়ঙ্কর সুন্দর মিহি। মিহি রূপালীর সুন্দরী মলিন মুখখানা দেখে বিড়বিড় করে বলল, আমি বিশ্বাস করতে বাধ্য, ভালোবাসা কখনো রূপ দেখে হয় না। কি সমস্যা, ছাড়ছেন না কেন? তীব্রর কথায় হৃদিতা আরও একটু শক্ত করে চেপে ধরল তীব্রকে। তীব্র বিরক্ত হয়ে বলল, এভাবে সাপের মতো না পেঁচিয়ে সরেন। উহুম, হুম, কিসের উহু? সরেন। উহুম, বালের উহু। উহুম, বালের হয় না। মানে সরবো না। হৃদিতা তীব্রর বুকে নাক মুখ ঘষে বলল, এমন কেন করছেন তীব্র? আপনি কেন আম্মুর সাথে কথা বলছেন না? মাফ করে দিন না প্লিজ। তীব্র উত্তর করল না, আর না হৃদিতাকে সরানোর চেষ্টা করল। শান্ত হয়ে পড়ে রইল সেভাবে। হৃদিতা তীব্রর নিশ্চুপতা দেখে হৃদিতা তীব্রর বুক থেকে মুখ তুলে তাকালো ওর দিকে। এতক্ষণ তীব্রকে শক্ত করে জড়িয়ে মুখ চেপেছিল তীব্রর প্রশস্ত বুকে, যেন তীব্র রাগ করে চলে না যায়। অথচ সে জানে না, যাকে ছাড়া তীব্রর এক মুহূর্ত চলবে না, তাকে রেখে থাকা কখনোই তার দ্বারা সম্ভব না। আর না তাকে রেখে কোথাও যাওয়া সম্ভব। হৃদিতা তীব্রর নিশ্চুপতা দেখে মুখ তুলে বলল, প্লিজ তীব্র, মাফ করে দিন না। তীব্র গভীর দীর্ঘশ্বাস ফেলে হৃদিতার কাদো কাদো মুখখানা দু হাতের তালুতে ধরে বলল, তোকে যে মেরে ফেলতে চেয়েছে তাকে আমি কিভাবে ক্ষমা করবো বউ? হৃদিতা ফ্যালফ্যাল করে তাকালো। তীব্র হৃদিতার তাকানো দেখে আলতোভাবে মুখটা তুলে ঠোঁট ছোয়ালো হৃদিতার পুরো মুখে। হৃদিতার মাথা শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে। হৃদিতা তীব্রকে আরও শক্ত করে জড়িয়ে নিতে নিতে মুচকি হেসে বলল, আমি মাফ করে দিয়েছি তীব্র। ওনার শত অন্যায় ক্ষমা করে দিয়েছি আমি। তীব্র শান্ত কণ্ঠে বলল, জানতে চাইবেন না কেন উনি আপনাকে? উহুম, জানি। তবুও তীরা আম্মুর চাওয়ায় কোনো দোষের কিছু ছিল না তীব্র। উনি চেয়েছে আপনি রূপাপুকে বিয়ে করেন। রূপাপু সুন্দর, ভীষণ সুন্দর। আপনাদের একসাথে মানায়ও বেশ। জানেন, আমি প্রথম যেদিন রূপাপুকে দেখেছিলাম সেদিন আমি সত্যি খুব অবাক হয়েছিলাম। বলেছিলাম, তুমি কি পড়ি? বলেই সামান্য হাসল হৃদিতা। তীরা আম্মুর ভুল সিদ্ধান্তে তার জীবনটা শেষ করেছে। তীরা আম্মু তখন মানতে নারাজ ছিল দোষটা ওনার। আর তিশা আম্মুকে শত্রু ভেবেই আমাকে মারার। আর যদি বলেন আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তো আমি বলবো আল্লাহ যাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে তাকে মেরে ফেলার সাধ্য কারণেই। উনি নিশ্চয়ই কোনো মাসিহা পাঠিয়েছিলেন আমায় বাঁচাতে। তীব্র হৃদিতার গলায় মুখ গুজতে গুজতে বলল, আমি আপনাকে হারাতে পারবো না বউ। তখন যদি আপনাকে হারিয়ে ফেলতাম কিছু একটা হয়ে যেত, আমি আমি কি করতাম? আপনি থাকতে আমার কিছুই হতো না তীব্র। আমার কি মনে হয় জানেন, আপনি শুরু থেকেই আমার সঙ্গী হয়ে আছেন। সবটা জানেন বুঝি? জানি না, তবে মানি। আমার সাথে আজ পর্যন্ত যা কিছুই ভালো হয়েছে তার পেছনে কারণটা কোনো না কোনোভাবে আপনি। তীব্র হৃদিতার গলায় মুখ ডুবিয়ে গলায় বাইট দিয়ে বলল, ট্রেলার ভুলে গেলেন বুঝি কিভাবে বিয়ে করেছে, এরপর কিভাবে আপনার উপর অত্যাচার করেছিলাম? তীব্রর কথা শেষ হতে না হতেই হৃদিতা বলল, সেই অত্যাচার আর কষ্ট সহ্য করে যদি এমন অসীম ভালোবাসা পাওয়া যায়, তবে আমি হাজার বার সেই অত্যাচার, সেই কষ্ট সহ্য করতে প্রস্তুত। এমন হাজারো আঘাত মেনে নিয়ে যদি দিন শেষে আপনি আমার থাকেন, আমি সেই আঘাত হাসি মুখে মেনে নিতে প্রস্তুত। আমি প্রাণটাও হাসি মুখে দিতে প্রস্তুত। বিনিময়ে শুধু আপনার বুকে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই। আমার শুধু আপনাকেই চাই। আমার গল্পের শেষ পৃষ্ঠা অবধি আপনাকে চাই। আমার আপনাকেই চাই প্রিয় রাক্ষস মশাই, কারণ আপনাতেই আমি।
দুপুরের সময় হৃদিতা ঘুম ঘুম চোখ দুটো খুলে তাকাতেই নজরে এলো কাচে আবৃত ছাদ, যেখানে থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে। এমন পরিবেশ শুধু তীব্র নিবাসেই সম্ভব। তারা এই মুহূর্তে তীব্র নিবাসেই আছে। কাচের তৈরি এই বাড়িটা খুব বড় না হলেও ভীষণ সুন্দর। হৃদিতা আড়মোড়া ভেঙে ওঠার জন্য নড়াচড়া করতেই বুঝলো সে নড়তে পারছে না। কম্বলের নিচে তার শরীরটাকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছে তীব্র। হৃদিতা তীব্রকে সরাতে গিয়েও পারল না। কপালে বিরক্তিকর ভাঁজ তুলে তীব্রর দিকে তাকাতেই কপালের ভাঁজ মিলে গেল। মিষ্টি হাসি ফুটে উঠল তীব্রর ঘুমন্ত মুখখানা দেখে। ফর্সা চেহারায় রক্তিম আভা ফুটে উঠেছে, ঠিক মেয়েদের মতো লালচে ঠোঁটজোড়া। এই অশ্বজোড়া আমায় কত অত্যাচার করে। হৃদিতা এসব ভেবে লজ্জা পেয়ে মুচকি হাসল। আঙ্গুলের সাহায্যে তীব্রর কপালে পড়ে থাকা চুলগুলো এলোমেলো করে আবারও ঠিক করে দিল। গালে আলতো করে হাত বুলিয়ে দু চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে গুনগুনিয়ে গেয়ে উঠল। তোমার ওই নীল নীল চোখ, তোমার ওই লাল লাল ঠোঁট দেখে মরেছি আমি, প্রেমে পড়েছি। গোলাপি গালে টোল আমায় করেছে পাগল। গানটা শেষ করেই টপাটপ দুটো চুমু বসিয়ে দেয় তীব্রর গালে। চুমু দিতেই লজ্জায় কেমন লাল নীল হচ্ছে হৃদিতা। ভাগ্যিস তীব্র জেগে নেই। মনে মনে কথাটা বলে মুচকে হেসে বিড়বিড় করে বলল, কিন্তু এই লাইনগুলো তো মেয়েদের জন্য ছিল। টিভিতে দেখেছি শাবনুরের নীল নীল চোখ, লাল লাল ঠোঁট। হা, কি কপাল রে তোর হৃদু, সুন্দরী মেয়েদের জন্য লাইনটা ছিল, আর তুই কি না বরের জন্য গে নিলি। হ্যাঁ, কিন্তু এতে আমার দোষ কোথায়? আমার বরটা এত সুন্দর হবে কেন? বড় সুন্দর হলে বেশি বেশি আদর করতে হয় বউ। হৃদিতা হকচকিয়ে তাকালো তীব্রর দিকে। তীব্রর চোখজোড়া বন্ধ, কিন্তু ঠোঁটের কোণে বাঁকা হাসি। হৃদিতার তাকানোর মাঝেই তীব্র আচমকা চোখ খুলে তাকাতেই দুজনের চোখাচোখি হলে হৃদিতা লজ্জা পেয়ে তীব্রর দিকে থেকে চোখ সরিয়ে নিল। মনে মনেই বলল, তার মানে লোকটা জেগেছিল, মানে আমার গান, আর ইস কি লজ্জা আছি। হৃদিতার লজ্জা থেকে বাঁচতে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই তীব্র হৃদিতার বুকে নাক মুখ ঘষে পুরুষালী ঘুম ঘুম গলায় বলল, আপনাদের আদরে কেন বউ পাখি? হৃদিতা তীব্রর পুরুষালী ঘুম ঘুম কণ্ঠ আর অবাধ্য ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠল। লজ্জায় লাল আভা ফুটে উঠল তার মুখখানায়। ছটফটিয়ে উঠে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করেও বিশেষ কোনো লাভ হলো না, কোনোদিন হয়ও না। আজ শুধু সে তীব্রর মতো শক্তিশালী না বলে। হ্যাঁ, তীব্র হৃদিতার ছটফটানি দেখে শক্ত করে চেপে ধরে মৃদু হেসে বলল, আপনাকে একটু আদর করি বউ। হৃদিতা দ্রুত বেগে মাথা এদিক ওদিক করল, যার অর্থ না। কিন্তু তীব্র সে কি আর শুনবে? তার এখন আদর করতে হবে, মানে হবেই। তীব্র বাঁকা হেসে বলল, আদরের নো কম্প্রোমাইজ। এটা তীব্র চৌধুরীর লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোলস বউ পাখি। তিশা মারা যাবার পর তীব্র আমাকে মায়ের সম্মান তো দেয়, কিন্তু অধিকার না। আমার কোনো কথাই সে কখনো গুরুত্ব দিত না। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি জানতাম তীব্রর শরীরে আমার রক্ত বইছে। ও ঠিক কতটা জেদি হতে পারে তা হয়তো জন্মদাত্রী হিসেবে বুঝিয়েছিলাম। বড় হবার সাথে সাথে তীব্রর রাগ জেদও বাড়তে থাকলো। একবার স্কুলে কার সাথে মারামারি করে রক্তাক্ত হয়ে ফিরল। স্কুল থেকে কল করে টিচাররা, আমাদের যেতে বলল। আমি ওর দাদা দাদি গিয়ে জানতে পারলাম তিশাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছিল নাকি, তাই তীব্র ওকে মেরেছে। শুধু মেরেছে তাই না, হসপিটালের বেডে হাত ভেঙে পড়েছিল ছেলেটা 3 মাস। ও দাদা দাদি তীব্রর এমন ভয়ঙ্কর রূপ দেখে সেদিন ঘাবড়ে গিয়েছিলেন, কারণ তিশা থাকাকালীন তীব্র রাগলেও এমন ভয়াবহভাবে কখনো রাখতে দেখেছিলেন না। এরপর ধীরে ধীরে সময় যেতে থাকে। এর মধ্যে একদিন রাইফার সাথে কথায় কথায় ঠিক করলাম তীব্র আর রূপের বিয়ে দিব, যেটা অবশ্যই তাদের বিয়ের বয়স হলে রূপের মতো এমন সুন্দরী মেয়ে তীব্রর সাথে যায়। রাইফাও সেদিন না করেনি, বরং খুশি হয়েছিল। এই কথাটা তীব্র শুনেছিল। কথাটা শোনার পর সেদিন পুরো ড্রয়িং রুমের সবটা ভাঙচুর করেছিল। আমি সেদিন আশ্চর্য হয়ে তীব্র রাগ দেখলাম। আর আমি সেই দিন জানতে পারি তোর কথা। তিশা নাকি তোর খেয়াল রাখতে বলে গেছে, আর তীব্র নাকি দিয়ার মেয়েকেই বিয়ে করবে। এটা তিশাকে কথা দিয়েছে। তখন থেকে তোর উপর আমার নজর গেল। সারাক্ষণ তিশা তিশা, আর এবার তুই। তুই নামক আপদ দূর করতে তোকে মেরে ফেলার জন্য লোক পাঠালাম। তুই তখন ছোট, কতই বা বয়স, 10 কি 11 ঠিক মনে নেই। আমি জানতাম তুই বেঁচে থাকলে তীব্র তোকে অবশ্যই বিয়ে করবে, কারণ সে তিশার কথা রাখতে সব করতে পারে।
আর এটাই আমি কোনো মতেই হতে দিতে চাইনি। আমারও জেদ চেপে বসলো রূপকেই আমার তীব্রর বউ করব। তার জন্য তোকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। প্রথমবার তোকে যখন মারতে লোক পাঠিয়েছিলাম তুই তখন স্কুল থেকে বাসায় ফিরছিলি। আমি গাড়িতে বসে দেখছিলাম তোকে স্কুল ড্রেস পরিহিত একটা বাচ্চা মেয়ে গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে 2-3 জন মেয়ের সাথে। ওরা তোকে গুলি ছুটতেই তুই কিছুর সাথে বেঁধে নিচে পড়ে গেলি। সেদিন ভাগ্যক্রমে বেঁচেও গেলি, কিন্তু পরে যতবারই তোকে মারতে লোক পাঠিয়েছি ঠিক ততবারই আমি লোকগুলোর আর কোনো খোঁজ পাইনি, আর না জানতে পেরেছিলাম এসবের পেছনে কে আছে, কে তোকে এভাবে প্রটেক্ট করছে। তীরা চৌধুরী একটু থামল, জোরে শ্বাস টেনে আবারও বলতে শুরু করলো। তোকে মারার এত চেষ্টা বিফলে যেতে দেখে অন্য রাস্তা বেছে নিলাম। সময়টা তখন ছিল শীতকাল। খুব ভোরেই আমার গাড়ি গিয়ে পৌঁছালো তোদের গ্রামে। চারদিকে তখন কুয়াশায় ঘেরা। রূপেশ মির্জার বাসভবনে আমার উপস্থিতি যেন আতঙ্কের সৃষ্টি করলো। শীতের মধ্যেও ঘেমে একাকার আমেনা। আমি বাঁকা হাসলাম। রূপেশের পাশে দাঁড়িয়েছিল আমেনা। আমাকে দেখে ভূত দেখার মতোই চমকেছে ওরা। ওদের ভীতু চেহারা আমার বেশ পছন্দ হলো তখন। আমি জানতাম আমিনা টাকার লোভী, টাকা দিলে ও সব করতে প্রস্তুত। আমি ওদের সামনে 10 লাখ টাকা রেখে বললাম, এখানে 10 লাখ টাকা আছে, লাগলে আরো পাবে, শুধু একটা কাজ করতে হবে। কি এমন কাজ যার জন্য 10 লাখ টাকা দিচ্ছেন? রোহনিয়া বিনতে রেদিতা, দিয়ার মেয়ে, রাইট? ওরে দিয়ে আপনার কি কাজ? কাজ আছে বলেই তো এসেছি। তা কত যেন বয়স ওর? আমার হিসেবে সবাই 16 বছরে পড়লো, রাইট? ওই মেয়েরা তো খোঁজ কেন? বিয়ের জন্য। বিয়ের জন্য মানে? আমি চাই তোমরা ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। কেন? ওরে বিয়ে দিলে আমার বাসার কাজ কেটা করব? তোমার কাজের লোকের ব্যবস্থা আমি করে দিব। এবার রূপেশ মির্জা মুখ খুললেন। ভনিতা না করে যা বলার সোজাসুজি বলুন। ওকে ফাইন, সোজাসুজি বলছি। তিশার কথা রাখতে আমার ছেলে তীব্র চৌধুরী দিয়ার মেয়ে রোহনিয়া বেন্তের রেদিতাকে বিয়ে করবে ওর 18 বছর বয়স হলেই। আর আমি চাই না তীব্র দিয়ার মেয়েকে বিয়ে করুক। মগের মুল্লুক নাকি? খাওয়াই পড়াই বড় করছি আমি, আর আইলেই বিয়ে দিয়ে দেবো? তীরা চৌধুরী রূপেশ মির্জার কথায় তাচ্ছিল্য হেসে বললেন, তীব্র সম্পর্কে কোনো ধারণা নেই তোমাদের, থাকলে মুখ দিয়ে হয়তো কথাটা উচ্চারণও করতে না। সে যাই হোক, তুমি আমি কেউই যেহেতু এটা চায় না, তাই 18 বছর হবার আগেই ওর বিয়ে দিতে হবে, পালে এক্ষুনি। ওই ক্যারলিরে কেডাই বিয়ে করব? আমিনার কথায় তীরা চৌধুরী কিছুটা অবাক হয়ে বলল, দিয়ার মেয়ে কালো, শুনেছি তো মায়ের মতো হয়েছে। ওই হইছে, ওই বিডি আবার ফর্সা নাকি? বলেই আমিনা বেগম আর চোখে তাকালো রূপেশ মির্জার দিকে। রূপেশ মির্জাকে নিরুত্তর দেখে আমি বললাম, টাকা দিয়ে বিয়ে দিয়ে দাও, যদি লাগে আরো টাকা দিব। আমি শুধু চাই ওর বিয়ে হয়ে যাক, ব্যাস। কিন্তু ওই বেটি তো বিয়ে করবার চাই না, তাছাড়া হ্যাঁ চাচা দাদি শুনলে মেলাই ঝামেলা করব। কুবুদ্ধি তোমার মাথায় 101টা ঘুরে আমে না, সেখান থেকে একটা বের করে কাজে লাগাও। তার রূপেশ, শুনেছি দিয়ার মেয়ের নামে নাকি অনেক টাকার সম্পত্তি লিখে রেখে গেছেন তোমার বাবা। তুমি নিশ্চয়ই সেই সম্পত্তি চাও। দেখো, বাই এনি চান্স তীব্রর সাথে বিয়েটা হলে সেটার কানা করিও তুমি পাবে না, কারণ তীব্র আগুন, আগুন নিয়ে খেলা তো দূরে থাক, ছোঁয়াটাও রিস্ক, না নেওয়াই ভালো। এটা আমার উপদেশ বলতে পারো, নয়তো তীব্র জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে তোমার সাম্রাজ্য। এটা অবশ্যই মাথায় রেখো। এরপর আমি সেখান থেকে চলে আসি। আমি আসার ঠিক 3 মাস পরে আমাকে কল করে আমেনা, টাকা চাই তোর বিয়ের জন্য। আমিও টাকা দিয়ে দিই, কিন্তু এর ঠিক 2 দিন পর সকালে আশ্চর্য হয়ে তোকে দেখি চৌধুরী বাড়িতে। আমার সব চেষ্টা ব্যর্থ হয় তোদের আলাদা করতে। খুব ঘৃণা হচ্ছে কি আমার ওপর? তীরা চৌধুরীর কথা শেষ হয়েছে আরও মিনিট 10 আগে। নিজের কথা শেষ করে সে চুপ হয়েছে, সাথে সাথে চুপ হয়েছে হৃদিতাও। তীরা চৌধুরী এই প্রথমবার ভয়ে হৃদিতার দিকে তাকালো না। হৃদিতার চোখে নিজের জন্য ঘৃণা দেখার মতো শক্তি তার আর অবশিষ্ট নেই। সে ভয় পায়, হারিয়ে ফেলার ভয়। মেয়েটার চোখে এত মায়া, সেই মায়ার জায়গায় যদি ঘৃণা কিভাবে সহ্য করবে সে? কিন্তু সময় অতিবাহিত হওয়ার পরেও যখন হৃদিতার থেকে কোনো সাড়া শব্দ পেল না, তখন নিজ থেকেই উক্ত কথাটি বললেন তীরা চৌধুরী। হৃদিতার উত্তর করল আরও কিছুক্ষণ পর, সৎ মায়ের এত অত্যাচার সহ্য করেও আমি তাকে ঘৃণা করতে পারিনি আম্মু, কেন জানো? তীরা চৌধুরী এবার চট করে তাকালো হৃদিতার দিকে। হৃদিতার চোখ থই থই করছে পানিতে। হৃদিতা চোখের পানি মুছে বলল, কারণ আমি লোভী।
মায়ের আদর ভালোবাসা পাওয়ার লোভী, যার কাছে মিষ্টি কথাটুকু পর্যন্ত পাইনি, তাকে আজ পর্যন্ত ঘৃণা করতে পারলাম না আমি, সেখানে তোমায় কিভাবে ঘৃণা করব বলো? হৃদিতার কথা শুনে তীরা চৌধুরী চট করেই হৃদিতাকে বুকে জড়িয়ে নিল, কপালে আলতো করে চুমু দিয়ে বুকের মাঝে যত্নে আগলে নিল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে মৃদু স্বরে বললেন, যদি পরের জন্ম বলে কিছু থাকে, তবে আমি আল্লাহর কাছে চাইব পরের জন্মে আমাকে যেন মেয়ের মা করে পৃথিবীতে পাঠায়। হৃদিতা তীরা চৌধুরীর বুক থেকে মুখ তুলে তীরার শুকিয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বলল, আমি কি তোমার মেয়ে না আম্মু? তীরা চৌধুরী নেতিয়ে পড়া হাতখানা হৃদিতার গালে রেখে বললেন, তুই শুধু আমার মেয়ে, পরের জন্মে আমি দিয়ার কাছে চাইব তোকে যেন আমার মেয়ে হতে দেয়। কথাটা বলেই মৃদু হেসে আবারও বললেন, ফিল্মি লাইন তাই না, কি করব বল। এই ফিল্ম, এই একটা স্বপ্নই আমাকে সর্বহারা করেছে, নিঃস্ব করেছে। দুটো সন্তান গর্ভে ধারণ করেও মা ডাকটা শোনার ভাগ্য আমার হয়নি। আমি জানতামই না মা ডাকটা এত মধুর। জানিস, যেদিন ফোনে প্রথমবার ভীত কণ্ঠে আম্মু বলে ডাকলি, সেদিন বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠেছিল। মনটা ব্যাকুল হয়ে উঠেছিল আবারও মিষ্টি কণ্ঠে আম্মু ডাকটা শোনার জন্য। সেদিন আমি উপলব্ধি করেছিলাম মা ডাকটায় কতটা মায়া জড়ানো। যাকে মারতে পর্যন্ত আমি দ্বিধা করিনি, তার কণ্ঠে আম্মু ডাকটা আমার হৃদয়ের গভীরে পৌঁছালো। ইচ্ছে করছিল বসিয়ে রেখে বারবার আম্মু ডাকটা শুনি। সেদিন আমি উপলব্ধি করেছিলাম আমার সব থেকেও কিছুই নেই। হৃদিতা তীরা চৌধুরীর চোখের পানি মুছে দিয়ে বলল, আমি আছি তো আম্মু। তীরা চৌধুরী হৃদিতার কথায় মুচকে হাসলেন। হৃদিতার কাদো কাদো আদুরে মুখখানা দেখে বললেন, কাঁদলেও তোকে ভীষণ আদরে লাগে রীতি, ঠিক যেন ছোট্ট বাচ্চা। হৃদিতা চোখের পানি মুছে আনমনেই বলল, আপনার ছেলেও তাই বলে। আমি যদি কান্না করি তো আমাকে না থামিয়ে বলে, আপনি কাঁদুন আমি দেখি। তীরা চৌধুরী হেসে বললেন, কাঁদলে তোকে এতটা মিষ্টি লাগে, এতে ওরই বা দোষ কোথায়? হৃদিতা তীরা চৌধুরীর কথায় ভ্রু কুঁচকে বলল, এই তো শাশুড়ি ফর্মে এসেছে। বুঝি বুঝি, সব বুঝি এখন আমি তো ছোট, এখন ছোট নেই তো এখন আর, 19 বছর বয়স আমার। এই শাশুড়ি ফর্মটা আবার কি? আর কি বুঝেছিস? শাশুড়ি ফর্ম মানে তুমি তোমার ছেলের সাপোর্ট করছো, অথচ তোমার উচিত আমায় সাপোর্ট করা। আমি সাপোর্ট কোথায় করলাম? তুমি না বললা না, এক্ষুনি বললা না তুমি, এতে ওরই কি দোষ? এটা সাপোর্ট বলে? অবশ্যই বলে। তুমি চিটিং করেছো আম্মু, তুমি ওনার সাপোর্ট করেছো। তীরা চৌধুরী খানিকটা সময় নিয়ে কিছু একটা ভেবে বলল, ঠিক করেছি, ও আমার ছেলে, আমি তো ওর সাপোর্ট করবই। তুই পরের মেয়ে, তোর সাপোর্ট কেন করব? তুমি গিরগিটির মতো রং বদলাচ্ছ আম্মু। এই না বললে আমি তোমার মেয়ে? বলেছি তো কি হয়েছে, আমি শাশুড়ি। টিভি সিনেমায় দেখিস না জল্লাদ শাশুড়ি যেমন হয় তেমনই। না, তুমি শাশুড়ি না, তুমি আমার আম্মু। বললেই হলো আমি হলাম শাশুড়ি? না। হ্যাঁ। আমি কিন্তু এবার কেঁদে ফেলবো। তীরা চৌধুরী হৃদিতার মুখখানা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, হো হো করে হেসে উঠলেন। তীরাকে হাসতে দেখে হৃদিতার রাগও গায়েব হয়ে গেল। হৃদিতাও মুচকি হাসল। সে অবশ্য পুরনো কথা এড়াতেই এসব বলেছে। অতীতে যা হয়েছে তা কি আর বদলানো যাবে? আর কখনোই যাবে না। তাই অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবাই উত্তম। তাছাড়া সে তীরা চৌধুরীকে কীভাবেই বা ঘৃণা করবে? ওনার গর্ভে ধারণ করা সন্তান যে তাকে রানীর মতো রেখেছে, এত ভালোবাসা, এত মায়া, এত সম্মান দিয়েছে। এত ভালোবাসা হয়তো লাখে কোটিতে একজনেরই হয়। হৃদিতা ভাগ্যবতী তীব্রকে পেয়ে। হৃদিতার তীব্র ছাড়া আর কিছুই চাই না। হৃদিতা চায় তীরা চৌধুরী যতদিন বেঁচে আছে এভাবেই যেন হাসি খুশি থাকেন। রিদি, কি করছিস? ধ্যান কোথায় তোর? দুধ উতলে যাচ্ছে তো। নাজমা চৌধুরী ডাকে হৃদির হুঁশ ফিরল। তাড়াতাড়ি গ্যাস অফ করে দিতেই নাজমা চৌধুরী হৃদিতার দিকে তাকিয়ে বললেন, ত্রিপ্য কি খুব রাগারাগি করেছে? তেমন কিছু না দাদিমা। দাদিমা, আমার আম্মু কেমন ছিল? নাজমা চৌধুরী ঠোঁটের কোণে মুচকে হাসি টেনে বললেন, চঞ্চল পাখি ছিল, খুব দুরন্ত। হৃদিতা উৎসুক হয়ে বলল, তারপর? দিয়া আর তিশা 2 বোন। এটা তো জানিসই, ওরা আমাদের খুব কাছের বান্ধবীর মেয়ে ছিল। তিশা শান্ত হলেও দিয়া ছিল চঞ্চল, সারাদিন এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াতো।
গ্রামের পশু পাখি পর্যন্ত ওকে চিনত। যখন আমার এখানে আসতো পুরো বাড়ি মাতিয়ে রাখতো। তোর দাদুর আফসোস ছিল একটা মেয়ের, কিন্তু দিয়া আসলে তা যেন দূর হয়ে যেত। দাদিমা, রাইফা আন্টি আম্মুকে ঘৃণা কেন করে? শুনেছি ওনারা খুব ভালো বন্ধু ছিল। নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, রোশান রেজা রাইফার ভাই দিয়াকে খুব পছন্দ করত, ভীষণ 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 ভালোবাসত। তেমনি দিয়াও রোশানকে খুব পছন্দ করত, ভীষণ ভালোবাসত। মাঝখান থেকে রূপেশ এসে ওর জীবনটা সম্পূর্ণ বদলে দিল, সব কিছু শেষ করে দিল। অতীত। দিয়া আর রাইফা ছোটবেলা থেকেই বন্ধু। রাইফারা 3 ভাই বোন। বড় ভাই রওনাক রেজা, ছোট ভাই রোশান রেজা। রওনাক পড়াশোনা শেষ করে বিদেশে সেটেলড হয়েছিল, মাঝে মাঝে আসতো গ্রামে বেড়াতে। আর রোশান ঢাকায় পড়াশোনা করেছে। রোশান তখন সবেই শহর থেকে গ্রামে ফিরেছে। গ্রামের কৃষকদের উন্নতির জন্য সে কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে। শহরে চাকরির সুযোগ থাকলেও গ্রামে কিছু করার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার, তাই তার চাকরিমুখও হয়নি। রোশানের বাবা সেই গ্রামের চেয়ারম্যান ছিলেন। বাবার সাথে টুকিটাকি চক্কর দিতেন মাঝে মাঝে, গ্রামের মানুষদের সাথে আলাপ জমাতেও বেশ। সেই দিন ছিল শুক্রবার। রোশান অনেক দিন ধরেই গ্রামের সব কিছু পর্যবেক্ষণ করে বুঝল গ্রামের শিক্ষার হার কম। যারা উচ্চ ডিগ্রি অর্জন করেছে তারা গ্রাম ছেড়ে শহরমুখী হয়েছে। গ্রামে স্কুল তো আছে, তবে আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনার মতো তেমন কোনো ব্যবস্থা নেই। টিউটর থাকলেও বেশ দূরে হওয়ায় কেউ যেতেও চায় না, নইলে গ্রামের ছেলে মেয়েগুলো আরও এগিয়ে যেতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। সেই ভেবেই সিদ্ধান্ত নেয় সে গ্রামের ছেলে মেয়েদের টিউটর হিসাবে পড়াবে। তাই বাবার সাথে আলোচনা করে। ছেলের কথাই রফিক রেজা আপত্তি করেন, সম্মতি দিয়েছেন। এই নিয়েই শুক্রবার মিটিং বসেছে। গ্রামের সবাই সম্মতি দিয়েছে তাদের বাচ্চাদের পড়তে পাঠাবে। আর পড়াশোনার জায়গা ঠিক করা হয় রেজা ভিলার পুরানো আমলের বাড়িতে, যা আপাতত খালি পড়ে আছে। পাশে আধুনিকভাবে দুতলা বাড়ি, সেখানেই সবাই থাকে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বিকেলের দিকে রোদের মাত্রা কমে কিছুক্ষণ আগে থেকে হুট করেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বিকেল 5টা থেকে 9ম শ্রেণীর ব্যাচ শুরু হয়েছে। আর প্রথম দিনেই 15 মিনিট লেট করে বৃষ্টিতে ভিজে এসে দরজায় কড়া নাড়ল দিয়া। মাস্টার মশাই, আসতে পারি? রিনটিনে চিকন কণ্ঠে মাস্টার মশাই ডাকটা শুনে অবাক হয়েই দরজার দিকে তাকালো রোশান। আটপৌরে শাড়ি পরে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে একজন 15 বয়সী কিশোরী কন্যা। শ্যামল বদনে ছাইরাঙ্গা শাড়ি, ডাগর ডাগর চোখগুলো যেন গভীর সমুদ্র, চোখে মুখে উপচে পড়া মায়া। রোশান দিয়াকে দেখে অবাক হয়েই তাকিয়ে রইল তার দিকে। মাস্টার মশাই, ভেতরে আসতে পারি? রোশান এবার খুক খুক করে কেসে উঠে আর চোখে সবার দিকে তাকিয়ে বলল, আসুন। দিয়া রুমে প্রবেশ করতেই রাইফা হাত দিয়ে কিছু একটা বোঝালো, কিন্তু দিয়া বোঝার আগেই রোশান বলল, আপনার নাম? দিয়া রোশানের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, জি, আমার নাম ডালিয়া বিনতে দিয়া। রোশান বিড়বিড় করে নামটা উচ্চারিত করে বলল, আসতে লেট কেন? দিয়া আমতা আমতা করে বলল, মাস্টার মশাই, সত্যি বলবো নাকি মিথ্যা? রোশান দিয়ার এমন কথায় হকচকিয়ে তাকালো। তাকে বলে, কি সত্যি বলবে নাকি মিথ্যা? সত্যি বলুন। আসলে আমি বুড়ির গাছের পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিলাম, তাই আসতে লেট হয়েছে। রোশান হতভম্ব হয়ে বলল, চুরি? দিয়ার সহজ স্বীকারোক্তি। জি, বুড়ির গাছে চুরি। রোশান কিছুটা কড়া গলায় বলল, এত বড় হয়েছো অথচ চুরি করছো? তার চুরি করার কি দরকার ছিল? দিয়ার সহজ সরল উত্তর, আসলে কাল স্কুল থেকে আম্মুর কাছে কল এসেছিল। আমি ক্লাসে ঘুমিয়ে পড়ি, পড়াশোনায় মনোযোগ দেই না, তাই আম্মু আমার রাতের খাওয়া বাদ দিয়েছে। বুঝেছেন, মানে রাতে খেতে দেয়নি। পড়াশোনা না করলে আমাকে রিকশাওয়ালা দেখে বিয়ে দিয়ে দেবে, এটাই বলেছে। আবার সকাল সকাল হুমকি দিয়েছে, স্কুল থেকে ফিরে সোজা যদি টিউশন পড়তে ঠিক সময় না আসি তবে আজ রাতেও আমাকে খেতে দেবে না, আর কোনো কানা খোড়া দেখে আজকে আমার বিয়ে দিয়ে দেবে। তো আজকে টিউশন পড়তেই আসছিলাম। পরে আমি ভাবলাম আবার কোন না কোন নালিশ আসে আর আমার রাতের খাওয়া বন্ধ হয়ে যায়। তার আগেই বুড়ির গাছ থেকে পেয়ারা চুরি করে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ,
কিন্তু এবার চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি, আর শাস্তি হিসেবে বুড়ি আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছে। মানে ঘর ঝাড়ু দিয়েছি, থালাবাটি মেজেছি, আর বাগান ঝাড়ু দিয়েছি। বেশ, তাই আসতে আসতে দেরি হয়ে গেছে। কিশোরী দিয়ার একদমে বলা কথায় ক্লাসের সবাই মুখ টিপে হাসছে। কেউ কেউ ফিসফিস করে কথা বলছে। রোশান নিজেও অবাক হলো, হাসি পেল, তবে মুখায়ব গম্ভীর করে রাখল। কি সহজ সরল স্বীকারোক্তি মেয়েটার। ফিস ফিস না করে সবাই নিজেদের পড়া করুন। আর আপনি? মাস্টার মশাই, আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আমার নাম তো জানেন, এখনই বললাম, দিয়া। হ্যাঁ দিয়া, তুই কি আদিমকালে ফিরে গেলি নাকি? মাস্টার মশাই না হোক বলে ভাইয়া বল বা স্যার বল। উনি রাইফার ভাই, সেই হিসেবে ভাইয়া আর আমাদের টিচার, তাই না স্যার? প্রিয়া তাদের ক্লাসমেটের কথায় দিয়া মুচকি হেসে সরল উত্তরে বলল, আমার তো ওনাকে মাস্টার মশাই ডাকতেই ইচ্ছে করে। আর রাফু, তুই তো বলিসনি তোর ভাই। অনেক হয়েছে, আপনারা সবাই নিজেদের পড়া করুন। আর আপনি মানে তুমি। দিয়া, রাইফার সাথে যাও। রাইফা, ওর ড্রেস ভিজে গেছে, তুই ওকে সাথে করে নিয়ে যা। রাইফা শর্ট করে বলে উঠল, জি ভাইয়া। রাইফা চরম বিরক্তি নিয়ে হাতের গামছা দিয়ার হাতে দিয়ে বলল, তুই রোজ রোজ বুড়ির গাছের আম পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়িস কেন বলতো? কারণ বুড়ি মহিলা খুব জটিল ভাইরাস, বুঝলে? মানে বুড়ির একটা বেটা আছে, শহরে থাকে, আসে মাঝে মাঝে, কিন্তু বউয়ের জন্য তাকে সাথে নিয়ে যেতে পারে না। আর বুড়িও নাকি প্যারাদায়ক মহিলা, বুঝলে? সে ওই মুখমরি বৌমার সাথে থাকবে না। আমি রোজ ওই বুড়িটাকে দেখতে যাই, কিন্তু বুড়ি বেটি, ওই যে বললাম জটিল মহিলা, আমাকে দেখলেই খালি খেদায়। কারো নাকি ওর সহ্য হয় না। তাই ভাবলাম চুরি করে ধরা পড়ে একদিন দেখি কি করে ওই বুড়ি। যেই ভাবনা সেই কাজ, ধরা পড়ে বুড়ি আমাকে দিয়ে ওর কাজ করিয়ে নে। জানিস বুড়ির কি তেজ রে মাইরে, দেখলে মনে হয় কাল পরশু পটল তুলবে, কিন্তু নিজের কাজ নিজে করে, আবার চুলায় দেখে ভাতও বসায়। তাই আমি ভাবলাম চোরের আইডিয়া মন্দ না, আমার পেয়ারাও খাওয়া হবে, বুড়ির কাজও হবে, কি বলিস? কিশোরী রাইফা দীর্ঘশ্বাস ফেলে বলল, তো তুই জিলাপির প্যাঁচ একে এটাই বোঝাতে চাইছিস তুই এই বুড়ি হেল্প করতে যাস? দিয়া চুল মুছে কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, তোর মাথায় যে বুদ্ধি আছে জেনে খুশি হলাম। তুই কি আমাকে বুদ্ধিহীন ভাবিস? শুনেছি অতি সুন্দরী মেয়েদের বুদ্ধি হাঁটু অবধি থাকে। দিয়ার বাচ্চা। দিয়া দৌড়ে ওয়াশরুমে ঢুকে খিলখিলিয়ে হেসে বলল, আমার বাচ্চা হয়নি, হলেও তোকে দাওয়াত দেব না। শোন, আমার পেয়ারা আবার খাস না কিন্তু, রাতের খাবার ওইটাই আমার। আজ তোর ভাই নালিশ করলে রাতে আমাকে ওইটাই খেতে হবে। রাইফা দীর্ঘশ্বাস ফেলে, এই মেয়ে পারেও বটে, তবে বুড়ির গাছের পেয়ারা সে তো খাবেই ভেবেই মুচকি হেসে ঘুরে দাঁড়াতেই দেখে রোশান দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রাইফা ভাইকে দেখে হকচকিয়ে বলল, ভাইয়া তুমি? রোশান মুচকি হেসে বলল, তবে একটা তোর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বলেছিলাম না ভাইয়া, ও একটু দুষ্টু কিন্তু খুব ভালো। আজ শুনেছি। এসব ছাড়, ওকে নিয়ে ক্লাসে আয়। ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রোশান সবাইকে 15 মিনিট আগে ছাড়লেও দিয়াকে ছাড়ল 15 মিনিট লেট করে। এতেই দিয়ার রেগে রোশানের 14 গোষ্ঠী উদ্ধার করেছে ইতোমধ্যে। রোশান দিয়ার রাগি রাগি চেহারা দেখে আড়ালে মুচকে হাসল। রাইফাও ভাইয়ের প্রতি বিরক্ত, কারণ বেস্ট ফ্রেন্ড বলে বলে তাকেও এখনও ছুটি দেয়নি রোশান। কিছুক্ষণ যেতেই বাইরে থেকে হাঁক ছাড়লেন দিয়ার বাবা আতাউর রহমান। দিয়ার নাম কয়েকবার ডাকতেই দিয়া বই খাতা তুলেই ছুটল বাইরে। গুড়ি গুড়ি বৃষ্টিতে ছাতা হাতে দাঁড়িয়ে আছেন তিনি। রোশানও বাইরে এসে আতাউর রহমানকে দেখে সালাম দিলেন। আতাউর রহমান সালামের উত্তর দিয়ে বললেন, বাবাও পড়েছে কেমন, দুষ্টমি করছে নাকি? রোশান আর চোখে একবার দিয়ার দিকে তাকালো। দিয়া ব্যাগের পেয়ারা গুনছে। তার ধারণা রোশান এখন 15 মিনিট লেট করে আসা আর চুরির ঘটনা দুটোই উল্লেখ করে ধরিয়ে দেবেন। আর তাতে আতাউর রহমান কিছু না বললেও তার মাতা নিশ্চিত ব্যাপারটা বুঝে তাকে
শাস্তি দেবেন। তবে পেয়ারা দুটো কম দেখে রাগী লোকে রাইফার দিকে তাকাতেই রাইফা দাঁত কেলিয়ে হাসল। দিয়া মনে মনে বলল, তোকে পরে দেখবো রাফুর বাচ্চা। রোশান দুইজনের অভিব্যক্তি বুঝে আলতো হেসে আতাউর রহমানের উদ্দেশ্যে বলল, না চাচা, কোনো দুষ্টুমি করেনি, পড়ালেখাতেও বেশ ভালো। দিয়া টিভি সিরিয়ালের নায়িকাদের মতো 3 বার চমকে তাকালো রোশানের দিকে। লম্বা ফর্সা সুন্দর দেখতে সুদর্শন পুরুষটি, চোখে চশমা, মুখে হালকা চাপদাড়ি, সুন্দর। রোশান দিয়ার তাকানো দেখে মুচকি হাসল। আতাউর রহমান একগাল হেসে বললেন, প্রথমবার মেয়ের নালিশ পেলাম না, সেলিব্রিটি করা উচিত নয় কি? রোশান এবার বিস্তর হাসল। দিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখলো সেই হাসি। আতাউর রহমান রোশানের থেকে বিদায় নিয়ে মেয়েকে একটা ছাতা খুলে দিল। দিয়া ছাতার নিচে এসে আবারও একবার রোশানের দিকে তাকিয়ে বাবার সাথে চলে গেল। রোশান দিয়ার যাওয়ার পানে তাকিয়ে রইল। যত দূর দেখা যায় তাকিয়ে দেখল শুধু। রোশানকে এভাবে তাকাতে দেখে কিশোরী রাইফা কিছু একটা ভেবে মুচকি হাসল। এটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। এরপর ধীরে ধীরে রোশান দিয়াকে বুঝতে শুরু করলো। মেয়েটা দারুণ হাস্যোজ্জ্বল, দুষ্ট, মিষ্টি। রোশান ধীরে ধীরে যেন দিয়ার দুষ্টুমির প্রেমে পড়ল। মায়া মায়া শ্যামরাঙ্গা মুখটার প্রতি ধীরে ধীরে জন্ম নিল অফুরন্ত ভালোবাসা। রোশানকে দিয়াও পছন্দ করত। রোশানও ধীরে ধীরে হয়ে উঠল দিয়ার প্রিয় মাস্টার মশাই। তাদের দুজনের প্রেম ছিল চোখে চোখে, তাদের কথাও হতো চোখে চোখে। কেউ কাউকে ভালোবাসার কথা না বললেও তাদের মধ্যে ছিল অসীম ভালোবাসা। মাঝে মাঝে প্রিয় মাস্টার মশাইকে চিঠি লিখত কিশোরী দিয়া, তবে দেওয়া হয়নি কখনো। বাস এটুকুই ছিল তাদের প্রেমের সীমাবদ্ধতা। এভাবেই সময় চলতে থাকলো। তখন দিয়ার 17 বছর বয়স। কিশোরী কন্যা থেকে ধীরে ধীরে যুবতী নারী হয়ে উঠেছে। সেই সাথে চোখে মুখের উজ্জ্বলতাও বেড়েছে বহুগুণ। কলেজে ভর্তি হয়েছে বেশ কিছুদিন হয়েছে। এর মাঝেই তার দেখা হয় রূপেশ মির্জার সাথে। রূপেশ মির্জা রোশানের বন্ধুর কাজিন ছিল। রোশানের কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাতেই তারা এসেছিল মূলত। শেয়ারে ব্যবসার কারণে রোশানের এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বন্ধুর প্রচেষ্টা আর সবচেয়ে বড় স্বপ্ন পূরণে কিছুটা অংশীদার হতে পেরে খুবই খুশি হয়েছিল রোশানের বন্ধু নোমান। গ্রামেরও দিন দিন উন্নতি হচ্ছিল। সেদিন ছিল রোশানের বাবা মায়ের বিবাহ বার্ষিকী। এই বয়সে এসে বিবাহ বার্ষিকী পালন করতে লজ্জা পেলেও ছেলে মেয়েদের জেদের কাছে হার মেনে নিতে হয়েছিল। রোশানের মা সাইরা বেগম ছিল ছেলে মেয়েদের সাথে, তাই বাধ্য হয়ে রাজি হন তিনি। পুরো গ্রাম দাওয়াত করে খাওয়ানো হয় দুপুরের দিকে। বিকাল হতে হতে বাড়ি ফাঁকা হয়ে যায়। শুধু কাছের আত্মীয়, কাজিন আর রাইফার বন্ধুরা ছিল। দিয়া যদিও থাকতে চায়নি, রাইফা জোর করে রেখেছে তাকে। সন্ধ্যার দিকে সবাই সাদে বসেছে। রোশানের বন্ধু নোমান একটা গিটার এনে রোশানের হাতে ধরিয়ে দিয়ে বলল, একটা গান ধর দোস্ত, অনেকদিন তোর গান শোনা হয় না। রোশান দ্বিমত পোষণ না করে গিটার হাতে সুর তুলল। বলবো কবে তোকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে। ওগো তোমার ওই মিষ্টি হাসি, কবে জানবে তুমি, কবে বলবো আমি। কেউ আছো গো আমার আশায়, যার ছবি এই মনে এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানো শুধু তোকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি এই মন এঁকে যায়। রোশানের গান শেষ হতে সবাই তালি বাজাতেই দিয়ার ধ্যান ছুটল। এতক্ষণ মনোযোগ দিয়ে রোশানের গান শুনছিল দিয়া। গান শেষ হতেই দিয়া লাজুক হেসে হাত তালি দিল। রোশানের দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। দিয়া লাজুকতায় দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু রোশান দৃষ্টি সরালো না। সে তাকিয়ে দেখল লাল রঙ্গা 3 পিস পরে মাথায় ওড়না দেওয়া লাল টুকটুকে কন্যাকে। এসব কারো নজরে না এলেও দূর থেকেই লক্ষ্য করল রূপেশ। সেও তাকিয়েছিল দিয়ার মুখের দিকে। দিনে দিনে মেয়েটাকে তার ভীষণ ভালো লাগছে। তবে এদের চোখাচোখি করা, মুস্কি হাসি, এসব সহ্য হলো না রূপেশ মির্জার। তারপর দিয়াকে একদিন প্রপোজ করে রূপেশ, কিন্তু দিয়া তাকে মানা করে দেয়। কারণ তার মন প্রাণ জুড়ে ছিল শুধু তার মাস্টার মশাই। তার মাস্টার মশাই ব্যতীত তার মনে আর কাউকে দেওয়ার মতো জায়গা অবশিষ্ট নেই। এটা রূপেশকে সাপ সাপ জানিয়ে দেয়। দিয়া রূপেশকে মানা করার পরেও রূপেশ দিয়ার পেছনে ঘুরত। একদিন দিয়ার রেগে সবার সামনে অপমান করল। সবার সামনে অপমান করায় রূপেশ মির্জা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল।
এরপর সময় ঠিক তার বেগে চলতে লাগলো। দেখতে দেখতে জীবনে অনেকটা পরিবর্তন হলো। জীবনের 18 বছরে পা দিয়ে দিয়া বুঝলো জীবন কতটা কঠিন, প্রিয় মানুষ হারানোর ব্যথা কতটা গভীর। দিয়া সেদিন কলেজ থেকে বাসায় ফিরতেই দেখে বাসায় বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। গ্রামের মানুষদের তার বাসায় দেখে দিয়া অবাক হয়ে এগিয়ে গেল। সামনে তাকিয়ে দেখলো আতাউর রহমান মাথা নিচু করে বসে আছে। দিয়া দৌড়ে বাবার কাছে যেতেই আতাউর রহমান দিয়াকে টেনে থাপ্পড় মারেন। আজ তুই প্রমাণ করে দিলি পর কখনো আপন হয় না। পাপের রক্ত পাপ হয়েই বয়ে আনে। দিয়া হতবাক হয়ে তাকালো বাবার দিকে। কিছু বোঝার আগেই চোখ গেল সামনে দাঁড়ানো রূপেশ মির্জার দিকে। রূপেশকে এখানে দেখে দিয়া অবাক হয়ে বলল, তুমি এখানে কি চাই? গ্রামের একজন মুরব্বী তেসরা চোখে দিয়ার দিকে তাকিয়ে বলল, চিনছো তাহলে তোমার আসিফ? দিয়া চেতে উঠে বলল, একদম ফালতু কথা বলবে না। পরপর 3টা থাপ্পড় খেয়ে দিয়া ছিটকে গিয়ে দেয়ালে বাড়ি খেল। কপাল কেটে রক্ত বেরিয়ে আসতেই দিয়া হাত দিয়ে চেপে ধরে সামনে তাকালো। অস্ফুট স্বরে বলল, আম্মু খবরদার, খবরদার এই কলঙ্কিত মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। আমি তোর মা না, দেইনি আমি তোকে জন্ম। কুড়িয়ে পাওয়া সন্তান কখনো নিজের হয় না। দিয়া রক্তাক্ত অবস্থায় ছুটে এলো মায়ের কাছে। এইসব কি বলছো আম্মু? আব্বুও বলছে পর আপন হয় না। আমি কি পর বলো? তোমরা কেন এমন বলছো? কি করেছি আমি? আকলিমা বেগম হাতে থাকা কাগজ ছুঁড়ে মারলো দিয়ার দিকে। দিয়া অবাক হয়ে কাগজগুলোর দিকে তাকালো। ছবি, অনেকগুলো ছবি। দিয়া কয়েকটা ছবি তুলল। একটাই স্পষ্ট দেখা যাচ্ছে সে আর রূপেশ মির্জা খুব কাছাকাছি, অন্যটাই যেন অন্তরঙ্গ মুহূর্তের ছবি। দিয়া ঝট করে ওগুলো ফেলে দিয়ে চিল্লিয়ে বলল, এইসব মিথ্যা আম্মু, আমি এসব কিছু করিনি। ছি আম্মু, ও আম্মু বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি। এই ছবিগুলো সব মিথ্যা, কম্পিউটারে বানানো এইসব নকল ছবি। এই ছবি না হয় মিথ্যা, এই নূপুরও কি মিথ্যা? বল, কেন করলি এমন? দিয়া চট করে নূপুরের দিকে তাকালো, আবার নিজের পায়ের দিকে তাকালো। তার এক পায়ে নূপুর নেই। এইসব মিথ্যা আব্বু, আম্মু বিশ্বাস করো, এইসব মিথ্যা। দিয়ার হাজারো আর্তনাদ শুনল না কেউ। আকলিমা বেগম দিয়াকে মোটা লাঠি দিয়ে মারতে লাগলো। তখনই রূপেশ মির্জা ছুটে এসে দিয়াকে জড়িয়ে ধরে। আকলিমা বেগমের থেকে দিয়াকে ছাড়িয়ে নিয়ে রেগে বলে, পাগল আপনি, এভাবে মারছেন কেন? মানছি আমরা আবেগের বশে ভুল করেছি, কিন্তু আমি তো বিয়ে করতে প্রস্তুত। তাহলে আপনারা? রূপেশ মির্জার কথা শেষ হওয়ার আগেই দিয়া ঢলে পড়ল মাটিতে। কপাল চুইয়ে রক্তাক্ত হলো মুখখানা। দিয়ার জ্ঞান ফিরেছে। তখন রাত প্রায় 12টা। পিটপিট করে চোখ খুলতেই সামনে রোশানকে দেখে দিয়া চট করে উঠে প্রথমবার রোশানকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রোশান দিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দুষ্টু পাখি, কেঁদো না সোনা, আমি তো আছি। দিয়া রোশানের কথায় আরো জোরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই বলল, সব মিথ্যা, এসব মিথ্যা মাস্টারমশাই, আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন দয়া করে। আমি জানি আমার দুষ্টু পাখি পবিত্র, প্লিজ শান্ত হও তুমি। রোশান সেদিন দিয়াকে বিশ্বাস করেছিল। রোশানের পাশে আরও একজন দিয়াকে বিশ্বাস করেছিল, সে ছিল রাইফা। রোশান দিয়ার মা বাবার সাথেও কথা বলে। দিয়ার বাবা মা রোশানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানে তাদের দিয়া এমন মেয়ে না, কিন্তু তখন এত কিছু সামনে আসায় নিজেকে ধরে রাখতে পারেনি। গ্রামের মানুষের তিক্ত কথা তাদের পাষাণ বানিয়ে দিয়েছিল। সব ঠিক ছিল। রোশান দিয়াকে ওয়াদা করলো কালই তারা বিয়ে করবে। রাইফা ও ভাইয়ের সাথে সেদিনের মত দিয়েছিল। রাতেই কেনাকাটা করতে বেরিয়ে পড়লো তারা। কিন্তু পরের দিন সব বদলে গেল। কি থেকে কি হলো সবটা পাল্টে গেল। তখন সকাল 8:50। রোশান খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রবেশ করলো দিয়াদের বাসায়। হাতে তার একটা বড় সুটকেস। সেখানে খুব যত্ন করে আগলে নিয়ে এসেছে তার দুষ্টু কন্যা থেকে মিষ্টি বউ হবার লাল টুকটুকে শাড়ি। কয়েকবার দিয়াকে ডাকতেই দিয়া বেরিয়ে এলো। রোশান দিয়াকে দেখে কেমন করে চাইল। দিয়ার পরনে সেদিনও ছিল লাল টুকটুকে শাড়ি, সাজটা ঠিক বউয়ের মতোই। রোশান দিয়াকে এভাবে দেখে কিছু বলার আগেই বেরিয়ে এলো রূপেশ মির্জা বর সেজে। রোশান অবাক হয়ে বলল,
তোমার পাশে। আমার পাশে আমার রব মাস্টারমশাই, বিয়ে হয়েছে আমাদের। রোশান দিয়ার দিকে তাকিয়ে রইল। দিয়ার চোখে মুখে আলাদা এক দৃঢ়তা, মুখে টেনে রাখা মলিন হাসি। বউ সাজে দিয়াকে ঠিক তার কল্পবধূ লাগছে, তবে বরের পাশের জায়গায় দাঁড়িয়ে আছে অন্য একজন। এই ব্যথা বোঝানো সম্ভব নয়, না এই ব্যথা ভাষায় প্রকাশ করা যায়। রোশান হাতের লাগেজটা ছেড়ে মাটিতে ধপ করে বসে পড়ল। রাইফা হতবাক হয়ে ছুটে এলো ভাইয়ের কাছে। রাইফা কিছু বলার আগেই রোশান ধীর কণ্ঠে বলল, কেন করলে এটা দিয়া? কলঙ্কিনীর হাত থেকে মুক্ত করলাম শুধু। আমিও যে সেই কলঙ্কে কলঙ্কিত হয়েছে চেয়েছি। দিয়া উত্তর করল না, জোরে শ্বাস নিয়ে মলিন হেসে বলল, সব গল্পে কি পূর্ণতা থাকে মাস্টারমশাই? কিছু গল্পে থাকে অপূর্ণতা। আমাদের গল্পটাও ঠিক তেমনই অপূর্ণ।